নমস্কার, আমি মনোজ রায়। আমি প্রমোতে বলেছিলাম যে জানুয়ারির শেষ দিকে আমি আসব তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার সাহায্যার্থে। মাধ্যমিকের বিজ্ঞান এবং মাধ্যমিকের অঙ্ক বিষয়ের সম্ভাব্য প্রশ্নাবলী আমি দেব, যাতে তোমরা পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারো। তো হয়তো আমার সৌভাগ্যই বলতে পারো, আজ 23শে জানুয়ারি, আজকে ভারতবর্ষের প্রকৃত হিরো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এছাড়া আমাদের যে প্রণম্য মা সরস্বতী দেবীর আজকে পূজার্চনা হবে। তো এই শুভ দিনে আমি তোমাদের মাধ্যমিকের বিজ্ঞান নিয়ে কিছু সম্ভাব্য প্রশ্নাবলী দেওয়ার চেষ্টা করব। এর আগে কিছু কথা বলে নিই, যাতে তোমাদের হয়তো সুবিধা হবে। আমি মূলত 2006 সাল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের সম্ভাব্য প্রশ্নাবলী দেওয়া শুরু করেছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে। এইটার আইডিয়াটা এসেছিল, আমি তখন মনোবাজার স্থিত ফুলচুরি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতাম। তো এটা গ্রামীণ জনজাতি এবং খুবই গরিব এলাকা বলতে পারো। তো ছাত্রছাত্রীরা ক্লাসে এসে অনেকেই দেখতাম, লক্ষ্য করতাম যে আমি অঙ্ক করাতে গেলে ওদের পেটের মধ্যে প্রেশার দিচ্ছে। আমার তো মাথায় ঢুকতো না ব্যাপারটা কি। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে একজন থেকে জানতে পারলাম যে ওরা না খেয়ে স্কুলে আসে। ওদের মা বাবারা যায় সবজি আহরণ করতে বনে যায়, তারপর ছুটির পর ওরা গিয়ে খাওয়া দাওয়া করে। তো বুঝতেই পারছো, এতটুক দারিদ্রতার মধ্যে, এতটুক সমস্যার মধ্যে একটা সাজেশান বই কেনা ওদের দ্বারা সম্ভব না। তখন আমি চিন্তা করলাম যে এইরকম ফুলছড়ি স্কুলের মতো সারা ত্রিপুরাতে অনেক এলাকা, গ্রামীণ দুস্থ এলাকা রয়ে গেছে, যেখানে বাচ্চারা একটা সাজেশান বই কেনার সামর্থ্য জোগাতে পারে না। তারপর 2006 সাল থেকেই আমি রাজ্যের ছাত্রছাত্রীদের সাহায্যার্থে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্নাবলী দেওয়া শুরু করেছিলাম। এবং আজকে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের অনেকেরই মা বাবা তখন ছাত্রছাত্রী ছিল এবং এই সাজেশান থেকে সুফল পেয়েছে। তো একটা কথা মনে রাখবে যে আমরা সবসময় করি কি, সামনে দিয়ে গেলে সেইটাকে আমরা গুরুত্ব দিই না, তারপর আমরা এটার পিছনে পিছনে দৌড়াই। তো এমন একটা ঘটনা হয়েছিল, সম্ভবত 2007 সালে বা 8 সালে হবে। ধর্মনগর থেকে এক ভদ্রলোক ওনার স্ত্রীকে নিয়ে এসেছিলেন। আমি তখন একটা সংবাদ মাধ্যমে সাজেশান দিতাম। এসেছিলেন ওই সংবাদ মাধ্যমের পত্রিকাটা কিনতে, কিন্তু সাজেশান দেওয়া হয়েছে জানুয়ারিতে, তখন পরীক্ষা হতো এপ্রিল মাসে। তো 4 মাস পরে তো পত্রিকাও তেমন নেই। তাছাড়া কিছু বোধহয় রয়েছিল স্টোর রুমে। তারপরে তখন ওই পত্রিকার দাম ছিল, আমার যতটুকু মনে আছে, 2 টাকা বোধহয় সম্ভবত। ওই পত্রিকা 60 টাকা দিয়ে কিনে নিতে হয়েছিল। কেন? যে চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিল, সে ধুলো বালুর মধ্যে স্টোর রুমে গিয়ে খুঁজে টুজে বার করতে হয়েছে বিরাট গোডাউন থেকে। তো সব সময়ে মনে রাখবে, তোমরা গুরুত্ব দেবে। তো দেখা গেল ইংরাজি পরীক্ষাতে ভালো কমন পড়েছে, তখন ছাত্রছাত্রীদের মাথা খারাপ হয়ে যায়, যেভাবেই ওকে এটা জোগাড় করতে হবে। কিন্তু এখন যা জানুয়ারি মাসে বেরোচ্ছে, তখন ততটা অনেকে গুরুত্ব দেয় না। তো গতবার যে সম্ভাব্য প্রশ্নাবলী দেওয়া হয়েছিল, এটার মধ্যে বিজ্ঞানে গতবার 100% কমন পড়েছিল। আমি সাজেশান করে আমি বোকা বনে গেছি, আর এত কমন পড়লো কীভাবে? এটা হয়তো আমার সৌভাগ্য ছিল। তো এইবারও আশা করি মা সরস্বতীর কৃপায় তোমরা ভালো শতাংশ পরিমাণে তোমরা সাজেশান থেকে হয়তো পেতে পারো। আসলে পরিশ্রম করে সাজেশান করলে প্রত্যেকেই করতে পারো ভালো করে। তো ব্যাপার হচ্ছে কি, যারা প্রাইভেট টিউশনি করে তারা মনে করে যে যদি কমন না পড়ে আমার তো প্রাইভেট টিউশনে ক্ষতি হবে। তো আমরা প্রাইভেট টিউশনি করি না, তো যার ফলে আমাদের সে টেনশানও নেই
এবং আমরা যথেষ্ট পরিশ্রম করি। তো বুঝতেই পারছো 2006 সাল থেকে আজকে 2026, 20 বছর ধরে আমরা সাজেশান করছি। হ্যাঁ, তো অতএব আমাদের মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে। তো আমি এটাই চাইব, মা সরস্বতীর কাছে প্রার্থনা করব, এবার যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিচ্ছ, আমাদের সাজেশান থেকে আশা করি ভালো পরিমাণ কমন পড়বে এবং তোমরা যাতে ভালো ফলাফল করতে পারো। তো এই সাজেশান পেতে তোমরা জিটিপিএলের 978 নম্বর চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে তোমাকে আর খুঁজতে হবে না, তুমি ঘরে বসে এটার নোটিফিকেশান পেয়ে যাবে। হ্যাঁ, এবং ইউটিউবে আপলোড করার পর তোমরা যে মোবাইল থেকে যেটা পাবে, এটার সুবিধাটা হলো তোমরা পজ করে করে লিখতে তোমাদের অনেক সুবিধা হবে। এবং আমাদের এটা হচ্ছে লাস্ট মোমেন্ট সাজেশান, অর্থাৎ শেষ মুহূর্তের সম্ভাব্য প্রশ্নাবলী। তো যারা পড়াশোনা করেছো সারা বছর মোটামুটি, তো আমি আশা করব যে এই সম্ভাব্য প্রশ্নাবলী দেওয়া হবে তার থেকে 90% তোমাদের শিখা হয়ে গেছে আশা করি। হয়তো 10% শিখা হয়নি, যেই সময় আছে এর মধ্যে আশা করি শিখে নিতে পারবে। যাই হোক, সবার প্রথমে তোমাদের সুস্থতা কামনা করি। তোমরা আশা করি খাতা কলম নিয়ে তৈরি আছো। তাহলে এখন আমি আরম্ভ করছি 2026-এর মাধ্যমিক বিজ্ঞানের সম্ভাব্য প্রশ্নাবলী। তো বিজ্ঞানের মধ্যে তোমার বিভাগ কতে থাকবে পদার্থবিদ্যা, এটার টোটাল 25 নাম্বার থাকে। তো প্রথমে আমরা আলুতে যেহেতু বসেছি, আলু নিয়েই কথা বলি, এটাই ভালো। হ্যাঁ, তো আলুর মধ্যে প্রতিফলন এবং প্রতিসরণ এর মধ্যে থেকে 9 নম্বর থাকবে। তো 1 মানের প্রশ্ন তোমাকে দিতে হবে 2টা, এমসিকিউ একটা আর ভিএসএ একটা, এটা তোমরা জানো। প্রথম প্রশ্নটা হচ্ছে বিবর্ধক কাচ হিসাবে কি ব্যবহার করা হয়? অবতল লেন্স, উত্তল দর্পণ, উত্তল লেন্স, আয়তাকার কাচ ফলক। হ্যাঁ, এটা অপশান দেওয়া আছে, যেটা সঠিক উত্তর সেইটা তুমি মার্ক করবে। তারপরের প্রশ্ন, একটি সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন হতে পারে। অপশানগুলো হলো সমতল দর্পণে, অবতল দর্পণে, অবতল লেন্সে, উত্তল দর্পণে। এরপরের প্রশ্ন, কোনো অবতল দর্পণে বস্তুর অসৎ, সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হল। বস্তুর অবস্থান হবে অপশান ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে, বক্রতা কেন্দ্র থেকে দূরে, দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে। তারপরের প্রশ্ন, উত্তল লেন্সের সামনে বস্তুর কোন অবস্থানে বস্তুর সৎ ও সম আকৃতির প্রতিবিম্ব গঠিত হবে? অপশান ফোকাসে, বক্রতা কেন্দ্রে, অসীমে, ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যবর্তী স্থানে। তারপরের প্রশ্ন, সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্ব হবে সৎ, অসৎ, সৎ ও অসৎ উভয়ই, কোনোটিই নয়। তারপরের প্রশ্ন, কোনো বস্তুকে দর্পণের সামনে যে কোনো দূরত্বে রাখো না কেন প্রতিবিম্ব সমশীর্ষ হয়? দর্পণটি হবে সমতল, অবতল, উত্তল, সমতল বা উত্তল। এই হচ্ছে অপশান। তারপরের প্রশ্ন, দাড়ি কামানোর জন্য যে দর্পণ ব্যবহার করা হয় তা হলো অবতল দর্পণ, উত্তল দর্পণ, সমতল দর্পণ, অপসারী দর্পণ। এরপরের প্রশ্ন, ফোকাস দৈর্ঘ্য অর্থাৎ স্মল এফ এবং বক্রতা ব্যাসার্ধের অর্থাৎ স্মল আর মধ্যে সম্পর্ক হলো অপশান R=F/2, R=F, R=2F এবং RF=1। তারপরের প্রশ্ন, উত্তল দর্পণের বিবর্ধন সর্বদা অপশান >1, <1, =1 এবং অসীম। তারপরের প্রশ্ন, প্রতিসরাঙ্কের একক হলো মিটার, (10⁻⁻1), মিটার পার সেকেন্ড, কোনো একক নেই। তারপরের প্রশ্ন, জলের পরম প্রতিসরাঙ্ক হল 1.33, 1.5, 2.42, 1.36। তারপরের প্রশ্ন,
উত্তল লেন্সের ক্ষমতা ঋণাত্মক, ধনাত্মক, ঋণাত্মক ও ধনাত্মক উভয় প্রকার হতে পারে। তারপরে অপশান কোনোটিই নয়। এরপরের প্রশ্ন, গোলীয় দর্পণের প্রতিফলন তলের মধ্যবিন্দুকে বলে ফোকাস, মেরু, প্রধানক্ষ, উন্মেষ। তারপরের প্রশ্ন, নিচের কোন দর্পণ সর্বদা অসৎ বিম্ব দেখায়? অপশান অবতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল উত্তল উভয়, কোনোটিই নয়। তারপরের প্রশ্ন, লেন্সের আলোক কেন্দ্রের অবস্থান লেন্সের বাইরে, লেন্সের মধ্যে, বক্রতা কেন্দ্রে, লেন্সের ফোকাস তলে। তারপরের প্রশ্ন, একটি গোলীয় লেন্সের ক্ষমতা -0.25 ডি, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য হবে -4 সেন্টিমিটার, -400 মিলিমিটার, -4 মিটার অথবা -40 মিটার। তারপরের প্রশ্ন, কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু ফোকাসে থাকলে প্রতিবিম্ব গঠিত হয়? অপশান অসীমে, বক্রতা কেন্দ্রের বাইরে, বক্রতা কেন্দ্রে, ফোকাসে। তারপরের প্রশ্ন, এফ দূরত্বে বস্তু থাকলে উত্তল লেন্সের দ্বারা গঠিত প্রতিবিম্বটি হয়? অসীমে, ফোকাসে, আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে, অথবা কোনোটাই নয়। তারপরের অপশান প্রশ্ন, বস্তু অসীমে থাকলে অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব অতি বিবর্ধিত, অতি খর্বাকার, অর্থাৎ অনেকটা বিন্দু আকৃতির, তারপরে সমান আকারের হয়, অথবা কোনোটাই নয়। এরপরের প্রশ্ন, অপশানের প্রশ্নগুলো শেষ হলো। অপশানের প্রশ্নগুলোতে সুবিধাটা কি, তোমার ধরো যদি কিছু কিছু ভাষা মনে থাকে, তাও তুমি যখন উত্তরগুলো দেখবে, হ্যাঁ, যেটা তোমার কিছু শেখা হয়েছিল দেখলে তোমার মনে পড়ে যাবে, আরে এইটাই তো, হ্যাঁ, এটা হচ্ছে সুবিধা। আর সব সময় মনে রাখবে এমসিকিউর উপরে সবচেয়ে বেশি জোর দিবে, কেননা এটা খুব কম লেখায় ভালো নাম্বার পাওয়া যায়। দ্বিতীয় কথা হচ্ছে, যাদের মধ্যে শিখলেও মানে ভুলে যাওয়ার প্রবণতা থাকে, তাদের জন্য এমসিকিউগুলো সবচেয়ে সহজ। তাই এমসিকিউ প্রতিটা সাবজেক্টেরই এমসিকিউতে জোর দেবে সবচেয়ে বেশি, বিশেষ করে যাদের মনে রাখার ক্ষমতাটা একটু কম। তা অপশনের প্রশ্ন শেষ হলো প্রতিফলন প্রতিসরণের। এরপরের প্রশ্ন হচ্ছে ভিএসএ, কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু ফোকাসে থাকলে, এটা তো অপশনের ছিল, সরি। এরপরের প্রশ্ন হচ্ছে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর বেগের সম্পর্ক কি? তারপরের প্রশ্ন, অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। তারপরের প্রশ্ন, আলোক কেন্দ্র কাকে বলে? তারপরের প্রশ্ন, বস্তুর কোনো অবস্থানে একটি অবতল দর্পণ সৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে? তারপরের প্রশ্ন, স্নেলের সূত্রের গাণিতিক রূপটি লিখো। তারপরের প্রশ্ন, শূন্য স্থানের পরম প্রতিসরাঙ্ক কত? এরপরের প্রশ্ন, সৌর চুল্লিতে কোন দর্পণ ব্যবহৃত হয়? এরপরের প্রশ্ন, একটি ক্ষুদ্র আলোক উৎস হতে সমান্তরাল রশ্মিগুচ্ছ পাওয়ার জন্য কী দর্পণ ব্যবহৃত হয়? এরপরের প্রশ্ন, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? এরপরের প্রশ্ন, 1 মিটার ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্সের ক্ষমতা কত? এরপরের প্রশ্ন, আপতন কোণ ও প্রতিফলন কোণের সম্পর্ক কি? এরপরের প্রশ্ন, 40 সেমি বক্রতা বিশিষ্ট একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব কত? এরপরের প্রশ্ন, 32 সেমি বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। এরপরের প্রশ্ন, সমতল দর্পণে
দর্পণের ফোকাস দূরত্ব কত? এরপরের প্রশ্ন, দন্ত চিকিৎসকরা দাঁত পরীক্ষা করার জন্য কী ধরনের দর্পণ ব্যবহার করেন? এরপরের প্রশ্ন, সমতল দর্পণ কী প্রকার প্রতিবিম্ব গঠন করে? এরপরের প্রশ্ন, মোটর গাড়িতে পিছনের বস্তু দেখার জন্য কোন দর্পণ ব্যবহৃত হয়? এরপরের প্রশ্ন, আলো কি শূন্য মাধ্যমে চলাচল করতে পারে? তারপরের প্রশ্ন, কাচের প্রতিসরাঙ্ক কত? এরপরের প্রশ্ন, সমতল দর্পণের ক্ষমতা কত? এরপরের প্রশ্ন, কোন লেন্সের ক্ষমতা ধনাত্মক? ভিএসের শেষ প্রশ্ন আলোর, কোন প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় না? তো তোমাদের একের মানের প্রশ্ন শেষ হলো আলোর। এখন হচ্ছে 2 মানের প্রশ্ন। তোমাকে আনসার করতে হবে মাত্র একটি, অর্থাৎ আলো থেকে একটি প্রশ্ন আসবে। তো এখানে আমরা 15টা প্রশ্ন দিচ্ছি। এগুলোও তোমার ছোট ছোট উত্তরই বলতে পারো, এটা একটু মন দিয়ে পড়লে মনে থাকবে। প্রথম, আলোর প্রতিসরণের সূত্রগুলি লিখো। তারপরের প্রশ্ন, গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? অথবা যানবাহনের রিয়ার ভিউ ফাইন্ডার হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? এরপরের প্রশ্ন, গোলীয় দর্পণের ফোকাস বলতে কি বুঝো? তারপরের প্রশ্ন, উত্তল দর্পণ এবং অবতল দর্পণের মধ্যে দুটি পার্থক্য লিখো। এরপরের প্রশ্ন, কোন ধরনের লেন্স অভিসারী রূপে কাজ করে? রশ্মিচিত্র অঙ্কন করে দেখাও। তারপরের প্রশ্ন, বিবর্ধন কাকে বলে? এর রাশিমালাটি লিখো। এরপরের প্রশ্ন, অবতল লেন্সের বক্রতা কেন্দ্র ও ফোকাসের সংজ্ঞা লিখো। এরপরের প্রশ্ন, অবতল দর্পণের সাহায্যে কিভাবে বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় তা রশ্মিচিত্রের সাহায্যে দেখাও। এরপরের প্রশ্ন, একটি অবতল লেন্সের দ্বারা কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয় রশ্মিচিত্রের সাহায্যে দেখাও। এরপরের প্রশ্ন, আলো বায়ু থেকে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কাচে প্রবেশ করল, কাচে আলোর দ্রুতি কত হবে? তো আমরা জানি শূন্যস্থানে আলোর দ্রুতি 3 × 10⁸ m/সেকেন্ড বা m/সেকেন্ড। তারপরের প্রশ্ন, +4D ক্ষমতা সম্পন্ন লেন্সে ফোকাস দৈর্ঘ্য কত? লেন্সটির প্রকৃতি নির্ণয় করো। এরপরের প্রশ্ন, দাঁতের ডাক্তাররা রোগীর দাঁত পর্যবেক্ষণ করার সময় কেন অবতল দর্পণ ব্যবহার করে? তারপরের প্রশ্ন, অভিসারী লেন্স কাকে বলে? চিত্র একে দেখাও। এরপরের প্রশ্ন, একটি আলোক রশ্মি অবতল লেন্সে আপতিত হলো, রশ্মিচিত্র অঙ্কন করে নিম্নলিখিত ক্ষেত্রে প্রতিসৃত রশ্মি দেখাও যখন আপতিত রশ্মি আলোক কেন্দ্রগামী অথবা প্রধান অক্ষের সমান্তরাল। শেষ প্রশ্ন, গোলীয় দর্পণের বিবর্ধন বলতে কি বুঝো? তাহলে 1 মান এবং 2 মানের প্রশ্ন প্রতিফলন ও প্রতিসরণের শেষ হল। এবার হচ্ছে প্রশ্নমান 5। তো এখান থেকে তোমাকে মাত্র একটি আনসার করতে হবে। এটার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে,
একটি উত্তল লেন্সের সম্মুখে একটি বস্তুকে ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে রাখা হল। গঠিত প্রতিবিম্বের আকৃতি এবং প্রকৃতি কি হবে? রশ্মিচিত্র অঙ্কন করে দেখাও। তারপরে হচ্ছে লেন্সের সূত্রটি লিখো। এরপরে লেন্সের ক্ষমতা কাকে বলে? এসআই পদ্ধতিতে এর একক কী? তারপরের প্রশ্ন, একটি লেন্সের ক্ষমতা +4D, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। লেন্সটির প্রকৃতি কী? এটার মধ্যে আরেকটা প্রশ্ন, কখন একটি উত্তল লেন্স সদ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে? রশ্মিচিত্র অঙ্কন করে প্রতিবিম্ব গঠন দেখাও। এরপরের প্রশ্ন, বস্তুর কোন অবস্থানের জন্য একটি উত্তল লেন্স অসদ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে? প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো। উত্তল লেন্সের একটি ব্যবহার লিখো। তারপরের প্রশ্ন, 4 মিটার ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্সের ক্ষমতা কত? এরপরের প্রশ্ন, উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্বের আকৃতি ও প্রকৃতি সম্পর্কে লিখো। এরপরের প্রশ্ন, 4 সেমি আকারের একটি বস্তুকে 15 সেমি দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের সামনে 25 সেমি দূরে রাখা হল। প্রতিবিম্বের প্রকৃতি এবং আকার নির্ণয় করো।